ইতিহাসের আয়নায় আপনাদের স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব গুপ্ত যুগের ষষ্ঠ পর্ব নিয়ে। আজকের আলোচ্য বিষয় কালিদাস, সাহিত্য স্বর্ণযুগ এবং বাংলা অঞ্চলে সংস্কৃতির প্রভাব নিয়ে। ইতিহাসের কিছু যুগ তরবারির জন্য বিখ্যাত হয়, আর কিছু যুগ অমর হয়ে থাকে শব্দের শক্তিতে। গুপ্ত সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল ঠিক তেমনই এক সময়, যেখানে যুদ্ধের পাশাপাশি জেগে উঠেছিল সাহিত্য, সংস্কৃতি আর কল্পনার এক নতুন জগৎ। আর সে জগতের সবচেয়ে উজ্জ্বল নাম মহাকবি কালিদাস। গুপ্ত যুগে ভারতীয় উপমহাদেশ শুধু রাজনৈতিকভাবে শক্তিশালী হচ্ছিল না, এটি ধীরে ধীরে পরিণত হচ্ছিল জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্রে। উত্তর ভারত, মগধ এবং উজ্জয়িনীর মতো শহরগুলোতে তখন সাহিত্য ও শিক্ষার বিস্ফোরণ ঘটে, আর সেই সাংস্কৃতিক প্রভাব ধীরে ধীরে পৌঁছাচ্ছিল পূর্ব ভারত এবং বর্তমান বাংলাদেশের অঞ্চলগুলোতে, বিশেষ করে পুণ্ড্রবর্ধন, সমতট এবং বঙ্গ অঞ্চলে। তখন সংস্কৃতি, ভাষা, ধর্মীয় শিক্ষা এবং সাহিত্য চর্চার প্রভাব বাড়তে থাকে। বৌদ্ধ বিহার, নদীপথ ভিত্তিক যোগাযোগ এবং রাজকীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে জ্ঞান ছড়িয়ে পড়ছিল এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে। এই সময়েই ইতিহাসে আবির্ভাব ঘটে কালিদাসের। তাকে বলা হয় ভারতের শেক্সপিয়র। যদিও তার জীবনের সঠিক তথ্য খুব কম পাওয়া যায়, তবে তার সাহিত্যকর্ম আজও বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসাবে বিবেচিত। কালিদাস শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন অনুভূতির শিল্পী। তিনি এমনভাবে প্রকৃতিকে বর্ণনা করতেন যেন মেঘ কথা বলে, বৃষ্টি অনুভব করে আর নদী মানুষের আবেগ বহন করে। তার সবচেয়ে বিখ্যাত রচনাগুলোর একটি মেঘদূত। এখানে এক বিরহী যক্ষ মেঘের মাধ্যমে তার প্রিয়জনের কাছে বার্তা পাঠানো হয়। ভাবুন তো, আজ থেকে ১৫০০ বছর আগের লেখা একটি কবিতা, যেখানে মেঘকে দূত হিসাবে কল্পনা করা হয়েছে। এই কল্পনা শক্তি কালিদাসকে অমর করে রেখেছে। তার আরেকটি বিখ্যাত রচনা অভিজ্ঞান শকুন্তলম, এক প্রেম, বিচ্ছেদ এবং পুনর্মিলনের গল্প। এই নাটক পরবর্তীতে ইউরোপীয় সাহিত্যিকদেরও মুগ্ধ করেছিল, এমনকি জার্মান কবি গোটেও কালিদাসের প্রশংসা করেছিলেন। কালিদাসের সাহিত্য শুধু রাজদরবারে সীমাবদ্ধ ছিল না, এর প্রভাব ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পূর্ব ভারত ও বাংলা অঞ্চলেও। সংস্কৃত সাহিত্য, পুরাণ এবং নাট্য সংস্কৃতি পরবর্তীতে বাংলার প্রাচীন সাহিত্য ও লোক সংস্কৃতিকে প্রভাবিত করে। গুপ্ত যুগে সংস্কৃত ভাষা হয়ে ওঠে রাজকীয় এবং জ্ঞানচর্চার প্রধান ভাষা। ফলে বাংলা অঞ্চলের শিক্ষিত সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যেও সংস্কৃত শিক্ষার গুরুত্ব বাড়তে থাকে। এই সময়ে শুধু কালিদাসই নন, আরও অনেক জ্ঞানী ব্যক্তি সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন। বিকাশ দত্ত রাজনৈতিক নাটক লিখেছিলেন। অমর সিংহ তৈরি করেছিলেন বিখ্যাত সংস্কৃত অভিধান অমরকোষ, এবং নাট্য, কবিতা ও দর্শনের নতুন নতুন ধারা গড়ে উঠেছিল। গুপ্ত যুগে সাহিত্য শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ ছিল না, এটি ছিল সঙ্গীতের অংশ, নাটকের অংশ, মন্দির সংস্কৃতির অংশ এবং সমাজের দৈনন্দিন জীবনের অংশ। আর এই সাংস্কৃতিক জাগরণ ধীরে ধীরে পূর্ব ভারত ও বাংলা অঞ্চলের সভ্যতাকে প্রভাবিত করতে শুরু করে। বাংলা অঞ্চলের প্রাচীন ধর্মীয় শিক্ষা, সাংস্কৃতিক শ্লোক, পুরাণ ভিত্তিক কাহিনী এবং পরবর্তী সাহিত্য ধারার মধ্যে গুপ্ত যুগের সাংস্কৃতিক প্রভাবের ছাপ দেখা যায়। গুপ্ত যুগকে তাই শুধু রাজনৈতিক স্বর্ণযুগ বলা হয় না, এটি ছিল শব্দের স্বর্ণযুগ, কবিতার স্বর্ণযুগ এবং সংস্কৃতিরও স্বর্ণযুগ। এই সময় সাহিত্য শুধু বিনোদন ছিল না, এটি ছিল সভ্যতার পরিচয়। প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই।
আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব এক বিস্ময়কর শিল্প জগৎ নিয়ে, যেখানে পাহাড় কেটে তৈরি হয়েছে ইতিহাস, গুহার দেওয়ালে আঁকা হয়েছে সভ্যতার গল্প, আর সেই গল্পের সাথে জড়িয়ে আছে গুপ্ত যুগের শিল্প ও স্থাপত্যের মহিমা। অজন্তা গুহা এবং গুপ্ত যুগের শিল্পকলা। প্রিয় বন্ধুরা, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।